ওয়েলকাম টু সায়েন্স গামা। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমাদের টপিক নিয়ে আলোচনা করা ওয়েলকাম যাক। টু সায়েন্স গামা। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ক্লাস 8-এর গণিত প্রভার সমস্ত অঙ্কগুলো করানো হবে। তো যারা এখন আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পুরো তোমাদের চ্যাপ্টারের অঙ্কগুলো পাওয়ার জন্য। পূর্ব পাঠের পুনরালোচনা থেকে কোষে দেখি 1.1 তোমাদের এখন করানো হবে। তো একের দাগেরটা কি আছে দেখো, নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। তাহলে দেখো প্রথম ছবিটা, এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ, কটা ঘর আছে দেখো, একটা দুটো তিনটে, মোট 6টা ঘর আছে। তাহলে প্রথমে কি বলেছে, অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাক্ষেত্রাকার ঘরের সংখ্যা। তাহলে সম্পূর্ণ ক্ষুদ্রাকৃত বর্গাক্ষেত্রাকার ঘরের সংখ্যা কতগুলো আছে, 6টা আছে। তাহলে সেটা 6 লিখলাম। তারপর কি আছে, অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, একটাও নেই। অর্ধেকটা করে এরকম ঘর আছে, একটাও আছে, একটাও নেই। তারপর কি বলছে, অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্ধেকের বেশি এখানে কোনোই নেই। অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সেটাও নেই। তাহলে মোট ক্ষেত্রফল কত পাবো, যেখানে লেখা আছে যে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। এই একটি ঘরের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ সেমি। তাই এখানে কটা ঘর আছে, 6টা ঘর আছে। ইয়েলো ঘর এখানে 6টা আছে। তাহলে এটা কত, 6 বর্গ সেমি পাবো। তাহলে মানে 6 × 1 = 6 বর্গ সেমি। নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো দুইয়ের ছবিটা দেখো, একটা ত্রিভুজটা কিভাবে দেওয়া আছে বুঝতে পারছো। এখানে তাহলে অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত হবে দেখো, এই যে এখানে এই ঘরটা হচ্ছে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, অর্থাৎ একটি। তারপরে বলছে অধিকৃত অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর কটা আছে, ভালো করে দেখো, একটি। এই ঘরটা। তারপর কি বলেছে, অধিকৃত অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা, সেটা কটা আছে দেখো, অর্ধেকের বেশি, একটা, দুটা, তিনটা। তাহলে এই 3টা ঘর, একটা, দুটা, আর এখানে এটা 3টা। তাহলে অর্ধেকের বেশি আছে 3টা ঘর। তারপর কি বলেছে দেখো, অধিকৃত অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। অর্ধেকের কম কটা আছে, তাহলে দেখো এইটা অর্ধেকের কম, একটা, এখানে একটা, দুটা, আর এই যে একটা, 3টা। তাহলে অর্ধেকের কম পাচ্ছ 3টা। তাহলে মোট ক্ষেত্রফল এবার কত পাবো দেখো, যেই ঘরটা সম্পূর্ণ ঘিরে আছে এইটা, এই ঘরটার জন্য আমরা কত পাবো, 1 বর্গ সেমি প্লাস, তাহলে 1 প্লাস এই ঘরটা অর্ধেক আছে, তার জন্য এই জন্য তাহলে কত পাবো, হাফ বর্গ সেমি। একটা ঘরে যদি 1 হয় তাহলে তার হাফ থাকলে কত হবে, হাফ বর্গ সেমি। প্লাস দেখো মোট অর্ধেকের বেশি ঘর জুড়ে আছে 3টা ঘর, আবার অর্ধেকের কম ঘর জুড়ে আছে 3টা ঘর। তার মানে অর্ধেকের বেশি আর অর্ধেকের কম মিলিয়ে আমরা বলতে পারি, যেমন ধরো সাপোজ এটা বলছি, এটা হচ্ছে অর্ধেকের কম, এটা অর্ধেকের বেশি। তাহলে এই দুটো মিলিয়ে একটা ঘর তো কমপ্লিট হবে। ধর এই কাটা অংশটা, এই অংশটাকে যদি এই অংশে আমরা ফেলে দিই তাহলে কি হবে, একটা ঘর কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ অর্ধেকের বেশি একটা ঘর আর অর্ধেকের কম একটা ঘর থাকলে সেটাকে আমরা পুরো একটা ঘর ধরতে পারি। তার মানে আমরা এই অর্ধেকের বেশি আর অর্ধেকের কম ঘরগুলো মিলে 3 বর্গ সেমি পাচ্ছি, যেহেতু 3টে করে আছে। তাহলে 1 প্লাস হাফ প্লাস 3 সমান 4.12 বর্গ সেমি প্রায়। এগুলো দেখবো প্রায় লিখবো কেন বলো তো, কারণ আমরা তো পুরো অ্যাকুরেট ভ্যালুটা পাচ্ছি না, কিছু কম বেশি হতে পারে, সেই জন্য প্রায় লিখছি। এরপর 3-এর ছবিটা দেখো, 3-এর ছবিটায় সম্পূর্ণ ঘর কটা পাচ্ছ, এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা হলো, এখানে একটা 7টা, এখানে একটা 8টা। পুরোপুরি বর্গক্ষেত্রাকার অঞ্চল জুড়ে আছে 8টা ঘর। অর্ধেক বর্গক্ষেত্রাকারের অংশের মতো ঘর কটা আছে এবার দেখো, অর্ধেকের মতো আছে 2টো, এখানে এই অংশটা আর এখানে এই অংশটা, অর্থাৎ 2টো ঘর
অর্ধেক, এর অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘর কটা আছে, অর্ধেকের বেশি সেটা ভালো করে দেখো। একটা, দুটা, তিনটা, চারটা। এই চারটা হচ্ছে অর্ধেকের বেশি। অর্ধেকের কম কটা আছে? অর্ধেকের কম দেখো এখানে একটা, আর এখানে একটা, দুটো। তো অর্ধেকের কম দুটো। তাহলে মোট ক্ষেত্রফল এখানে কি লিখবো দেখো। মোট ক্ষেত্রফল যখন করব, তাহলে যে ঘরটা পুরো কভার করে আছে সেটা কটা ঘর? পুরো কভার করে আছে, এখানে 8টা ঘর। তাহলে 8 প্লাস যেটা অর্ধেক আছে কটা? অর্ধেক আছে এখানে একটা, এখানে একটা, দুটো। তাহলে 2 গুণিত হাফ, দুটো মিলে কটা হবে? একটা হবে। তাহলে 2 গুণিত হাফ, তার মানে আমরা পাচ্ছি একটা। প্লাস দেখো যেগুলো অর্ধেকের বেশি ঘর কটা আছে, অর্ধেকের বেশি পেয়েছিলাম 4টা, অর্ধেকের বেশি পেয়েছিলাম 4টা, আর অর্ধেকের কম পেয়েছিলাম 2টা। এরকম যখন থাকবে এগুলো আমাদের একটুকু ইয়ে করে মানিয়ে নিয়ে করতে হবে। অর্ধেকের বেশি 4টার জন্য আমরা ধরে নিচ্ছি 2টা ঘর পাচ্ছি, আর অর্ধেকের কম একটা ঘরের জন্য, অর্ধেকের কম 2টো ঘর ছিল, সেই 2টোর জন্য একটা ধরে নিচ্ছি। এটা তো আর পুরোপুরিভাবে লেখা যায় না। তাহলে আমরা পাচ্ছি 8 প্লাস 2 গুণিত হাফ প্লাস 2 প্লাস 1 সমান 12 বর্গ সেমি, প্রায়, কারণ পুরো তো অ্যাকুরেট মান নয়। চারের দাগেরটা, চারের দাগেটায় সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কত? যেখানে দেখো 4 লেখা আছে, এই ঘরটা কেবলমাত্র হচ্ছে। তারপরে দেখো কি বলছে, অর্ধেক ক্ষুদ্রতম ঘরের সংখ্যা। অর্ধেক ঘর, এখানে ক্ষুদ্রতম ঘর একটাও নেই। তারপরে কি বলছে না, অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘরের সংখ্যা। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘর দেখো, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। অর্ধেকের বেশি ক্ষুদ্রতম ঘর পেলাম 8টা। এবার বলছে অর্ধেকের কম ক্ষুদ্রতম ঘর কটা? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। অর্থাৎ অর্ধেকের বেশিও 8টা, অর্ধেকের কমও 8টা। তাহলে বেশি আর কম মিলে মোট ঘর ওখানে আমরা 8টা ক্যালকুলেট করতে পারবো। তাহলে মোট ক্ষেত্রফল কত পাবো? মোট ক্ষেত্রফল পাবো, পুরো ঘর ছিল একটা, 1 প্লাস অর্ধেকের বেশি 8 আর অর্ধেকের কম 8-এর জন্য 8। তাহলে 1 প্লাস 8 সমান 9 বর্গ সেমি। এরপর 5-এর দাগেরটা, 5-এর দাগেরটায় দেখো সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা কটা? এখানে পাচ্ছি একটা, তারপরে এখানে পাচ্ছি দুটো, দুটো, এখানটা একটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা। না আর পাওয়া যাচ্ছে না, 6টা পাচ্ছি। তাহলে সম্পূর্ণ ঘর, বর্গক্ষেত্র সম্পূর্ণ ঘর 6টা পাচ্ছি। অর্ধেক ঘর, অর্ধেক ঘর একটাও নেই। তারপরে কি বলেছে, অর্ধেকের বেশি ঘর। অর্ধেকের বেশি ঘর দেখো কটা আছে, একটা, এখানটা একটা পাবো, দুটো, এখানটা একটা, তিনটা, আর নিচে এই যে একটা, 4টা। অর্ধেকের কম ঘর কটা পাচ্ছি? এইখানে যে একটু অংশ রয়ে গেছে, এটা একটা, এই অংশটা দুটো, এই অংশটা 3টা, এই অংশটা 4টা। অর্থাৎ অর্ধেকের কম ঘর পেলাম 4টা, অর্ধেকের বেশি ঘর পেলাম 4টা, আর সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর আছে 6টা। তাহলে অর্ধেকের বেশি 4 আর অর্ধেকের কম 4, তার মানে ওই দুটো মিলে হয়ে গেল 4টা ঘর, বেশি আর কম মিলে। আর মোট 6টা, তাহলে 6 প্লাস 4 সমান 10 বর্গ সেমি, প্রায়। এরপর 6টা, 6টা দেখো সম্পূর্ণ বৃত্তাকার ঘর, সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর কটা আছে? দেখো এই মাঝখানে একটি মাত্র আছে সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর, 6টায় দেখো। আর অর্ধেকটা বর্গক্ষেত্রাকার ঘর একটাও নেই। অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘর একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা,
6টা 7টা 8টা। 8টা হচ্ছে অর্ধেকের বেশি বর্গক্ষেত্রাকার ঘর, অর্ধেকের কম বর্গক্ষেত্রাকার ঘর এখানে নেই। আমরা মোট ক্ষেত্রফলটা কত পাবো, মোট এই ছবিটার ক্ষেত্রফল কতটা পাবো? তাহলে যেহেতু সম্পূর্ণ ঘর আছে একটা, তাহলে 1 প্লাস এখানে 8টা ঘর, দেখো 8টা ঘর হচ্ছে অর্ধেকের বেশি আছে, তা সেটাকে আমরা প্রায় ধরে নেব 6টা ঘর হচ্ছে। এগুলো তো অ্যাকুরেট মান ক্যালকুলেট করা যায় না, প্রায় 6টা ধরে নেব। তাহলে এটার জন্য 1 আর এই 8টার জন্য 6, তাহলে 1 প্লাস 6 সমান 7 বর্গ সেমি প্রায়। এরপর 7টায় দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর এখানে একটি আছে, অর্ধেক ঘর একটাও নেই, অর্ধেকের বেশি ঘর 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টা 8টা, অর্ধেকের বেশি 8টা ঘর আছে। অর্ধেকের কম কটা আছে দেখো, অর্ধেকের কম এই দেখো একটু একটু করে অংশ আছে, 1টা এখানটা 1টা 2টো 3টা, এই ডগটা একটুকু আছে দেখো 3টা 4টা, আর এখানে একটু একটু 5টা 6টা, জাস্ট একটু করে বেরিয়ে আছে। তাহলে অর্ধেকের কম 6টা, কিন্তু দেখো এখানে অর্ধেকের কমগুলো একেবারেই কম, একটু একটু আছে, সেই জন্য আমরা কি ধরে নিচ্ছি যে অর্ধেকের বেশি 8টা ঘর আছে, আর এই অর্ধেকের একটু একটু মিলে আমরা 6টা ঘর ধরছি, আর এখানে একটা মেন ঘর। তার মানে 1 প্লাস 6 সমান 7 বর্গ সেমি, এটার জন্য পাচ্ছি। এরপর 8এর ছবিটায় দেখো সম্পূর্ণ বর্গক্ষেত্রাকার ঘর কত পাবো, এখানে একটি পাবো, এই ঘরটি এখানটা যেটা থাকবে এটাই পাবো। আর অর্ধেক ঘর একটাও নেই, দেখো অর্ধেকের বেশি ঘর কটা আছে, অর্ধেকের বেশি ঘর গুণ এখানে দেখো 1 2 3 4 4 5 6 7 8, 8টা পাচ্ছি। অর্ধেকের কম 1 2 2 নিচে অংশটা 3, এখানে একটু 4 5 5 5 6 7, দেখো 1 2 3 3 4 5 6 আর এখানে 7। তাহলে হচ্ছে সম্পূর্ণ ঘর আছে একটা, অর্ধেক ঘর নেই, অর্ধেকের বেশি ঘর 8টা, অর্ধেকের কম ঘর 7টা। তাহলে আমরা ধরে নিচ্ছি 1, এটার জন্য 1 প্লাস অর্ধেকের বেশি 8টা, অর্ধেকের কম 7টা, 2 মিলে ধরে নিচ্ছি 8টা। তাহলে 1 প্লাস 8 সমান 9 বর্গ সেমি প্রায়, কারণ এগুলা অ্যাকুরেট ভাবে লেখা যায় না, ওই জন্য প্রায়। 2এর দাগেরটা দেখো কি আছে, আমাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো এটা যদি সমাধান করি কি পাবো না, আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল আগে বের করব। তাহলে লিখো আয়তক্ষেত্রাকার আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল সমান কত পাবো না, 6 ইন্টু 4.2 বর্গমিটার সমান, এটা গুণ করলে 4 × 24 আর 2 আছে 25.2 বর্গমিটার। আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল এবার বার করব। তাহলে আয়তক্ষেত্রাকার শতরঞ্জির ক্ষেত্রফল সমান, সেটা কত আছে 3.5 ইন্টু 2.5 ইন্টু 2.5
বর্গ মিটার সমান, এটা যদি গুণ করো, গুণ করলে পাবে 8.75 বর্গ মিটার। এটা পেলাম। তাহলে এবার কি করবো না, 17 ইঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল যেটা চেয়েছে অ্যান্সার। তাহলে অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল সমান, তাহলে জাস্ট এটা বিয়োগ করবো, 25.2 বিযুক্ত 8.75 বর্গ মিটার সমান, তো যদি বিয়োগ করো, বিয়োগ করলে পাচ্ছ 16.45 বর্গ মিটার। এটা অ্যান্সার। এরপর 3 দাগেরটা, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। দেখো এখানে কি বলেছে না, বর্গক্ষেত্রাকার পার্ক, তার চারিদিকে আছে 3 মিটার চওড়া রাস্তা। তাহলে আগে ছবিটা আঁকো। ধরো এরকম একটা এই রাস্তাটা আছে 3 মিটার করে চওড়া, এই রাস্তাটা আছে 3 মিটার চওড়া, এরকম পুরো রাস্তাটায়। তাহলে লিখো, ধরি রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার। এগুলো x না ধরলে অঙ্কটা করতে খুব অসুবিধা হবে, x করলে খুব আরামসে ইজিলি করতে পারবে। তাহলে লিখো, ধরি রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার। তারপর লিখবো, অতএব রাস্তা সমেত বর্গাকার পার্কের পরিসীমা সমান, অতএব রাস্তা সমেত বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমা সমান, বর্গক্ষেত্রের পরিসীমা কত, 4 ইন্টু বাহু, তার মানে 4x মিটার, 4x মিটার পরিসীমা। তাহলে শর্তানুসারে কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, পার্ক রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার, তার মানে 4x মানে 484। তাহলে লিখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুসারে 4x সমান 484। এখান থেকে এক্সটা বের করব, বা x সমান 484 ডিভাইডেড বাই 4। তাহলে 4 একে 4, 4 2 8, 4 একে 4 সমান 121। x এর মানটা বেরাচ্ছে 121, অর্থাৎ 121 মিটার। সুতরাং রাস্তা সমেত বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 121 মিটার। ক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 121 মিটার। এটা হলো। এবার লিখছি
রাস্তা সমেত বর্গাক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে পায়? বাহু ইন্টু বাহু। তাহলে রাস্তা সমেত বর্গাক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু, মানে 121 হোল স্কোয়ার। তার মানে এটা করলে কত হবে? এত বর্গ মিটার সমান 121 কে 121 দিয়ে গুণ করে দেখো, গুণ করলে পাবে 14641 এত বর্গ মিটার। তাহলে এটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে রাস্তা বাদে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য এতক্ষণ রাস্তা সমেত করছিলাম, এবার রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সেটা কত পাবো না? 121 -3 মিটার। কেন বলো তো? দেখো ছবিটা দেখো, এইখান থেকে এইখান অবধি কত ছিল? 121। তো রাস্তা বাদে মানে এখানে এই অংশটা বাদ যাচ্ছে, এখানে এই অংশটা বাদ যাচ্ছে। তার মানে এইখানটাতে 3 মিটার বাদ যাচ্ছে, এইখানটাতে 3 মিটার বাদ যাচ্ছে। বুঝতে পারলে নিশ্চয়ই? মানে আমরা বের করছি এটা বের করতে গেলে এই অংশটা আর এই অংশটা বাদ যাচ্ছে। তার মানে আমরা ওই জন্য লিখলাম 121 -3 মিটার সমান 115 মিটার। রাস্তা বাদে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল সমান কত? বাহু স্কোয়ার মানে 115 স্কোয়ার বর্গ মিটার সমান 115 কে 115 দিয়ে গুণ করলে কত পাবে? 13225 এত বর্গ মিটার। গুণগুলো তোমরা নিজে করবে, আমি কোনগুলা করে দেখাচ্ছি নি। তাহলে এবার তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে দুটো ক্ষেত্রফল। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 14641 -13225 এত বর্গ মিটার। এটা বিয়োগ করলে কত পাবে? 1416 বর্গ মিটার। এটা অ্যান্সার। এরপর 4 দাগেরটা বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে এঁকে হিসেব করি। তাহলে একটা দেখো এরকম বর্গ আয়তক্ষেত্রাকার বলেছে, আয়তক্ষেত্রাকার একটা বাগান আছে। এটা ধরো একটা আয়তক্ষেত্রাকার বাগান, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 50 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। আর এর মাঝ বরাবর একটা 4 মিটারের চওড়া রাস্তা আছে। এর মাঝ বরাবর একটা 4 মিটার চওড়া, এটা 4 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে। তাহলে দেখো এর দাগেরটা কি বলেছে? যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি খণ্ডে ভাগ করত, তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা একে হিসেব করে লিখি। তাহলে এটা আমরা করি। তাহলে প্রথমে এমনি ছবিটার ক্ষেত্রে যেটা দেওয়া আছে আগে সেটা লিখি, সমাধানটা তাহলে করছি। দেখো
চিত্রের রাস্তাটি একটি আয়তকার চিত্র, যার দৈর্ঘ্য, একবারে লিখো আয়তাকার, আয়তাকার বাগানটির চিত্র বলেও লিখতে পারো, আর এটা একটা তো বাগান, ছবি এঁকেছি, তাহলে বাগানও লিখতে পারো। আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 30 মিটার। দেখো রাস্তাটা 4 মিটার চওড়া বলেছে। রাস্তাটির আয়তকার বাগানের মধ্যেকার রাস্তার দৈর্ঘ্য সমান 50 মিটার। তো রাস্তার দৈর্ঘ্য কত হবে? বাগানটা যতটা দৈর্ঘ্য ছিল রাস্তাটা ততটাই দৈর্ঘ্য, তার দৈর্ঘ্য 50 মিটার, আর প্রস্থ সমান 4 মিটার, এই যে প্রস্থ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। অতএব বাগানের মধ্যেকার রাস্তার ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল কি করে পাই? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই তো ক্ষেত্র। তাহলে 50 গুণিত 4 বর্গ মিটার সমান 200 বর্গ মিটার। এবার দেখো এটা বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর হতো, অর্থাৎ ছবিটা এরকম টাইপের যদি হতো, এখানে তো বাগানটা ছিল এইভাবে, রাস্তাটা তখন এই বরাবর ছিল। এবার এই বরাবর না হয়ে বলছে যদি মাঝ বরাবর হবে, কিন্তু প্রস্থের দিকে হবে, এটা বলছে। এটা ছিল 4 মিটার। যদি এটা হতো সেই ক্ষেত্রে কি হতো দেখো, এর পুরো দৈর্ঘ্য 50 মিটার ছিল, 50 মিটারই আছে। এটা 30 মিটার, 30 মিটার এটা ছিল, তাই না? এটা 50 মিটার। বাগানটা কত? 4 মিটার। তাহলে বাগানের কত হচ্ছে? বাগানের তখন দৈর্ঘ্য প্রস্থ 50 30 আছে, আর রাস্তাটার কি হচ্ছে? রাস্তাটার দেখো দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে 30 মিটার, প্রস্থটা হয়ে যাচ্ছে 4 মিটার। বুঝতে পারলে নিশ্চয়ই? তাহলে লিখো এটা ছবিটিতে রাস্তাটির দৈর্ঘ্য সমান, এটাই তখন দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ সমান 4 মিটার। তার দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে এবার ক্ষেত্রফল পাবো। রাস্তাটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার সমান 3 4 120 বর্গ মিটার। এবার বিয়ের দাগেটা কি লেখা আছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? নিজে এঁকে হিসেব করে লিখি। তাহলে ছবিটা কি হবে দেখো, বাগান তো একই রকম আছে, বাগানটা একই রকমই আছে, আয়তক্ষেত্রাকার। এটা ছিল 50 মিটার দৈর্ঘ্য আর 30 মিটার প্রস্থ, সেগুলো সেম আছে, মিটার মিটার। এবার রাস্তাটা কিভাবে হবে বলেছে দেখো, রাস্তাটা দৈর্ঘ্য বরাবরও আছে আর প্রস্থ বরাবরও আছে। রাস্তাটা পুরো মাঝ বরাবর যাচ্ছে। ছবিটা 19-20 হয়েছে।
এদিকেও আছে এদিকেও আছে, তার মানে দেখো বাগানটাকে 4টা খণ্ডে ভাগ করছে, একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে, চারটে, বাগানটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছে রাস্তাটা। আর এই রাস্তাটার প্রস্থগুলো কত আছে? 4 মিটার করে। এখানেও এটা 4 মিটার, তাই না? এবার বিয়ের দাগেটা কি লেখা আছে দেখো, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? নিজে এঁকে হিসেব করে লিখি। তাহলে ছবিটা কি হবে দেখো, বাগান তো একই রকম আছে, বাগানটা একই রকমই আছে আয়তক্ষেত্রাকার। এটা ছিল 50 মিটার দৈর্ঘ্য আর 30 মিটার প্রস্থ, সেগুলো সেম আছে, মিটার মিটার। এবার রাস্তাটা কিভাবে হবে বলেছে দেখো, রাস্তাটা দৈর্ঘ্য বরাবরও আছে আর প্রস্থ বরাবরও আছে। রাস্তাটা পুরো মাঝ বরাবর যাচ্ছে, ছবিটা 19-20 হয়েছে। এদিকেও আছে এদিকেও আছে, তার মানে দেখো বাগানটাকে 4টা খণ্ডে ভাগ করছে, একটা খণ্ড, দুটো খণ্ড, তিনটে, চারটে, বাগানটাকে 4 ভাগে ভাগ করে দিচ্ছে রাস্তাটা। আর এই রাস্তাটার প্রস্থগুলো কত আছে? 4 মিটার করে। এখানেও এটা 4 মিটার, তাই না? এবার তাহলে লিখো, এখানে দেখো আয়তাকার বাগানের দৈর্ঘ্য আছে 50 মিটার, প্রস্থ 30 মিটার, অর্থাৎ ক্ষেত্রফল 1500 বর্গ মিটার। সেটা আমরা প্রথমে লিখেছিলাম, বের করেছিলাম, সেটা আর ঘুরে লেখার দরকার নেই। তাহলে এটা বের করার জন্য দেখো কি করছি, আয়তাকার বাগানটির দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান কত না 30 মিটার। তাহলে ক্ষেত্রফল কত পাবো? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, যেহেতু এটা আয়তক্ষেত্র, তাহলে 50 গুণিত 30 বর্গ মিটার সমান 3 5 1500 বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার আমরা ক্ষেত্রফল পুরো বাগানটার পেলাম। এবার কি করব, একটি আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য কত? এই যে একটা খণ্ড দেখতে পাচ্ছ, একটা আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য কত হবে? দেখো মোট এখান থেকে এটা অবধি কত ছিল? 30 ছিল। 30-এর এই অংশটা বাদ যাচ্ছে, এটা কত? 4 মিটার। 30 থেকে 4 মিটার বাদ গেলে কত হয়? 26 মিটার। 26 মিটারটা আবার 2 ভাগে ভাগ হচ্ছে, কত করে হচ্ছে সেটা? 13, মানে এখান থেকে এতটা অবধি 13 মিটার, এখান থেকে এতটা অবধি 13 মিটার। আবার একই রকম ভাবে দৈর্ঘ্যটা কতটা ছিল? দৈর্ঘ্যটা ছিল 50 মিটার। 50-এর যদি 4 মিটার বাদ যায় তাহলে কত পাবে? 50-এর 4 মিটার বাদ গেলে আমরা পাবো 46 মিটার। তাহলে 46 মিটারটা আবার 2 ভাগে ভাগ হবে, অর্থাৎ এখান থেকে এতটা 23 মিটার, এখান থেকে এতটা 23 মিটার। নিশ্চয়ই বোঝা গেল? তার মানে একটা একটা অংশের আমরা দৈর্ঘ্য প্রস্থ, তার মানে ক্ষেত্রফল বের করতে পারবো। এই টোটাল একটা পেয়ে গেলে 4টার পেয়ে যাবো, 4 দিয়ে গুণ করবো। সেটা এখন করছি, দেখো। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, তোমার আবার পরে হয়তো বলে দেব। তার মানে একটা অংশের দৈর্ঘ্য কত পাচ্ছি? 23 মিটার, প্রস্থ পাচ্ছি 13 মিটার। সেটা এখন লিখছি, দেখো। একটি আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য, একটি আয়তাকার খণ্ডের দৈর্ঘ্য সমান 50 মিটার ছিল, 50 মাইনাস এটা কত? 4 ডিভাইডেড বাই দুটো অংশের মধ্যে আছে 2,
সমান 46/2 সমান 23 মিটার। এটা এমনি ছবিতে ক্যালকুলেশন করা হয়ে গিয়েছিল, তাও এটা লিখে করতে হবে যেহেতু তোমাদের অঙ্ক আছে। তাহলে পেলাম 23 মিটার। একই রকম ভাবে প্রস্থটাও বের করব। প্রস্থ সমান কত, টোটাল কত ছিল 30 মিটার, রাস্তাটা আছে 4 মিটার, তাহলে -4 দুটোর জন্য বের করছি /2। দুটো আছে, আমরা একটা বের করতে চাইছি, তাহলে 2 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এটা কত পাচ্ছি, সমান 26/2 সমান 13 মিটার। তাহলে এবার ক্ষেত্রফল পাবো আয়তকার খণ্ডের, একটি আয়তকার খণ্ডের ক্ষেত্রফল সমান কত পাবো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য আছে 23 গুণিত প্রস্থ আছে 13, এত বর্গ মিটার সমান 23 আর 13 গুণ করলে পাবে 299 বর্গ মিটার। এবার দেখো 4টা আয়তকার খণ্ড আছে, 4টা, তো 4টার জন্য কত বর্গ মিটার পাবো, 4 দিয়ে গুণ করব। তাহলে সেটা এখন করো। অতএব 4টি আয়তাকার খণ্ডের ক্ষেত্রফল সমান 299 গুণিত 4 বর্গ মিটার সমান, এটা যদি গুণ করো তাহলে পাবে 1196 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল তো বের করতে চেয়েছিল, দেখো পুরো বাগানটার 1500 বর্গ মিটার। আর যখন এইভাবে রাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে, তারপরে যেই অংশটা বাগানের পড়ে আছে তার ক্ষেত্রফল আমরা বের করে নিলাম এত বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল কত পাবো, এটা থেকে এই 1500 থেকে এটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 1500 মাইনাস 1196 বর্গ মিটার সমান, এটা বিয়োগ করলে কত পাবে না, 304 বর্গ মিটার। এটা অ্যান্সার। এরপর 5এর দাগেরটা, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমি চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসেব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারের তাদের বাড়ি তৈরি করবে। কত বর্গ মিটার অংশ তারা বাড়ি তৈরি করবে সেটা হিসেব করতে বলছে। এই ধরনের অঙ্ক থাকলে আগে ছবিটা আঁকবে, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এরকম একটা আয়তকার অংশ আছে, তার চারিদিকে বলেছে 4 মিটার করে ছিঁড়ে তারা বাড়িটা তৈরি করবে। তাহলে 4 মিটার করে হচ্ছে, এই অংশটাও 4, এই অংশটাও 4, এটাও 4 মিটার করে ছেড়ে তাহলে বাড়ি তৈরি করছে। আর মোট এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল আয়তকার অংশটার, এটা ছিল 48 মিটার আর প্রস্থটা ছিল 26 মিটার। এটা দেওয়া ছিল। তাহলে লিখো বাড়ি তাহলে কোন কতটা অংশ করবে, এই অংশটাই করবে। তাহলে একবার লিখে দাও, পাপিয়ারা যেই অংশে বা যে অংশে বাড়ি তৈরি করবে তার দৈর্ঘ্য সমান
দেখো মোট কত দৈর্ঘ্য ছিল 48 মিটার, তাহলে 48 মাইনাস এইখানে 4 মিটার বাদ যাচ্ছে, এই অংশটা 4 মিটার বাদ যাচ্ছে, আবার এখানটা 4 মিটার বাদ যাচ্ছে, তো -4 মিটার সমান 40 মিটার। একই রকম প্রস্থ বের করবে, প্রস্থ সমান মোট প্রস্থ কত ছিল 26 মিটার মাইনাস একই রকম ভাবে এটা এখান থেকে এটা 26 তুমি বের করছো এই অংশটা এখান থেকে এটা, তাহলে এখানে 4 বাদ যাচ্ছে, এখানে 4 -4 মিটার সমান এটা পাচ্ছ 18 মিটার। এবার তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ করলে পেয়ে যাবে। তাহলে একবার অ্যান্সারটা লিখে দাও। অতএব পাপিয়ারা যে অংশে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 40 গুণিত 18 বর্গ মিটার সমান, এটা গুণ করলে তোমরা পাবে 720 বর্গ মিটার। এটা অ্যান্সার। এরপর 6 দাগেরটা, আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ 4 সেন্টিমিটার। তাহলে এইটা আগে লিখে নেওয়া যাক, দিয়ে এর ক্ষেত্রফলটা বের করে নেওয়া যাক। তাহলে লিখছি আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, পুরোটাই ছবি এঁকেছে মানে ওটাই আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ছিল আর প্রস্থও ছিল। তাহলে আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য সমান, যেহেতু পুরোটাই ছবি এঁকেছে তাহলে সেটাই দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং প্রস্থ সমান 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল পাবো, অথবা আয়তক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ 15 গুণিত 8 বর্গ মিটার সমান 8 15 120 বর্গ মিটার। এবার দেখো এর দাগেরটা কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দৈর্ঘ্য একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসেব করে লিখি। তাহলে দেখো এরটা কি বলছে, আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, প্রস্থ একই রেখে দৈর্ঘ্যকে দ্বিগুণ করছে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে কত ছিল, 15 ছিল, 15 থেকে দ্বিগুণ করছে তাহলে 15 গুণিত 2 সমান 15 দুগুণে 30 সেন্টিমিটার। আর প্রস্থ তো একই রেখেছে, সেটা 8 সেন্টিমিটার ছিল, তাহলে ক্ষেত্রফল, অতএব
সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো 30 গুণিত প্রস্থটা কি আছে 8 বর্গ সেমি সমান 3 8 240 বর্গ 240 বর্গ সেমি। দেখো 240 বর্গ সেমিকে আমরা এইভাবে লিখতে পারি সমান 2 গুণিত 120 বর্গ সেমি। 2 গুণিত 120 কেন লিখছি এক্ষুনি বুঝতে পারবে। তাহলে অ্যান্সারটা কি লিখবো, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। দেখো এখানে কত ছিল 120 ছিল আগে, যখনই দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে দিলাম দেখো 120 দ্বিগুণ হয়ে গেল। এখানে 120 ছিল, 120 এখানে দ্বিগুণ হয়ে গেল, সেই জন্যই আমরা 240টাকে 2 গুণিত 140 এভাবে লিখলাম। তাহলে অ্যান্সারটা হবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। অতএব আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে। এটাই এর অ্যান্সারটা হলো। এরপর বিয়ের দাগেরটা কি বলছে, যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করতো, আগে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করেছিল এবার প্রস্থটাকে দ্বিগুণ করছে, তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হতো হিসেব করে লিখি। তাহলে দেখো এটা লিখবে যে আয়তক্ষেত্রাকার, বিয়েরটা করছি, আয়ত ক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে প্রস্থ হবে কত ছিল 8 মিটার ছিল, তার দ্বিগুণ করছি, তাহলে 8 গুণিত 2 সমান 2 8 16, 8 সেন্টিমিটার ছিল, তো 2 8 16 সেন্টিমিটার, প্রস্থটা হলো 16 সেন্টিমিটার। আর দৈর্ঘ্যটাকে তো একই রেখেছি, দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, তাহলে সে 15ই আছে, তাহলে ক্ষেত্রফলটা আমরা বের করবো। তাহলে অতএব সেক্ষেত্রে আয়ত ক্ষেত্রাকার কাগজের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 15 × 16 বর্গ সেমি। তাহলে 15 আর 16 যদি গুণ করো তাহলে পাবে 240 বর্গ সেমি। 240কে আমরা এইভাবে লিখতে পারি সমান 2 গুণিত 120 বর্গ সেমি। তার মানে দেখো এমনি ক্ষেত্রফলটা কত ছিল 120 বর্গ সেমি, আর প্রস্থটাকে যখনই দ্বিগুণ করে দিচ্ছি দৈর্ঘ্যটা তখন কত হয়ে যাচ্ছে, তখন ক্ষেত্রফলটা কত হয়ে যাচ্ছে 2 গুণিত 120, অর্থাৎ প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে, সেটা লিখে দাও। অতএব আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে, এটা অ্যান্সার। এরপর সি এর দাগেরটা,
যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এ নম্বর ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারে হিসেব করে লিখি। তাহলে দেখো, দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই দ্বিগুণ করছে। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে, আগে বের করবে, তারপর ক্ষেত্রফল হবে। লিখো, আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্যটা কত ছিল? 15 সেন্টিমিটার ছিল। 15 গুণিত 2 সমান 30 সেন্টিমিটার। প্রস্থ হবে, প্রস্থটা কত ছিল? প্রস্থ ছিল 8 সেন্টিমিটার গুণিত 2 সমান 16 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত বর্গ সেমি, সমান 3 48 480 বর্গ সেমি। তো এত বর্গ সেমি সেই ক্ষেত্রে পাচ্ছি আমরা। তার মানে কি হচ্ছে দেখো, 480 মানে আমরা লিখতে পারি 2 গুণিত 240 সমান 2 গুণিত 240 বর্গ সেমি। তাহলে অ্যান্সারটা কি লিখবে দেখো, অতএব আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে দ্বিগুণ করলে দ্বিগুণ করলে ক্ষেত্রফল ছবির কাগজের ক্ষেত্রফলের দুগুণ হতো। দ্বিগুণ হতো, এটা অ্যান্সার। ডি এর দাগেরটা কি আছে দেখো, কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তন হতো হিসেব করে লিখি। এখন দ্বিগুণ করেছিল, এবার অর্ধেক করছে। তাহলে আয়তক্ষেত্রাকার কাগজের আগেরটার মতোই দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করলে আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে দৈর্ঘ্য হবে, দেখো দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 15 সেন্টিমিটার, তার অর্ধেক করছি, তাহলে 15/2 সেন্টিমিটার। প্রস্থ হবে, প্রস্থ কত ছিল? 8 সেন্টিমিটার,
8/2 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার। অতএব সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 15/2 গুণিত 4 বর্গ সেন্টিমিটার সমান, দেখো 2 2 4, তাহলে 15 2 30 বর্গ সেন্টিমিটার, 30 বর্গ সেন্টিমিটার ইয়ে হবে। 30 বর্গ সেন্টিমিটার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, সমান 120কে 4 দিয়ে ভাগ করলে আমরা 30 পাই। কারণ প্রথমে কি 120 তো ছিল, সেটার সঙ্গে কম্পেয়ার করে দেখছি তো। তাহলে 120কে 4 দিয়ে ভাগ করা মানে 30, এত বর্গ সেমি। তার মানে কি আমরা লিখতে পারি অ্যান্সারটা, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 হবে। আগে যা ছিল তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আগে 120 ছিল, এখন 30 হয়ে যাচ্ছে। তাহলে সেটাই লিখো, অতএব আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 ভাগ হবে লিখতে পারো, বা 1/4 হবে। 1/4 হবে, এটা অ্যান্সার। এরপর সাতের দাগেরটা কি আছে দেখো, আমি 3টি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে দেখি। এটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, আর বি এ বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হয়। তার মানে দেখো 3টা ছবি দিয়েছে, তার মধ্যে দৈর্ঘ্য 3 জনেরই একবার দ্বিগুণ হবে, আবার এর অনেক বড় হচ্ছে অঙ্কটা তোমাদের। ছবি 3টা কিভাবে দিয়েছে দেখো, 3টে বর্গক্ষেত্র, এটা একটা, এর দেওয়া আছে 4 সেন্টিমিটার একটা বাহুর দৈর্ঘ্য। তারপর আরেকটা বর্গক্ষেত্র দিয়েছে এর থেকে একটু বড়, এর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এরপর আরেকটা বর্গক্ষেত্র দিয়েছে, যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। ছবিগুলোর নাম দিয়েছে, এই ছবিটা এ, এই ছবিটা বি, এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে আমরা কি করব না, প্রত্যেকটা বর্গক্ষেত্রের আগে ক্ষেত্রফলগুলো বের করে নেব। তারপর এর যেটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, সেটা কিভাবে এবার বের করব। তাহলে আগে প্রাথমিক কাজ যেগুলা, প্রত্যেকটার ক্ষেত্রফল বের করা। তাহলে লিখব এ বর্গক্ষেত্রাকার এ বর্গ ক্ষেত্রাকার কাগজটির বাহুর দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। অতএব এ বর্গক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল সমান কত পাবো, বাহু স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার, মানে 4 4 16 বর্গ সেন্টিমিটার। একই রকম ভাবে
প্রত্যেকটা ছবির জন্য বের করবো। বি বি বর্গক্ষেত্রাকার কাগজটির বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। অতএব বি বর্গক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল সমান 5 স্কোয়ার মানে 25 বর্গ সেন্টিমিটার। এবার একই রকম ভাবে সি বর্গক্ষেত্রাকার কাগজটির বাহুর দৈর্ঘ্য সমান 2 সেন্টিমিটার। তাহলে সি বর্গক্ষেত্রাকার কাগজটির ক্ষেত্রফল সমান 2 স্কোয়ার মানে 4 বর্গ সেন্টিমিটার। এটা হলো প্রাথমিক কাজ। এবার এটা যেটা বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কি হবে আমরা বের করব। এবার এটা কি বলেছে, দৈর্ঘ্য প্রত্যেকটা ছবি দেওয়া আছে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে। তাহলে এর দাগেরটা করছি। ফার্স্ট দেখো ক্যাপিটাল এ ছবির তার ক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। তাহলে কি হবে আমরা আগে বের করব। এ বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে ক্যাপিটাল এ বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে কত ছিল আগে 4 সেন্টিমিটার ছিল, তাহলে 4 ইন্টু 2 সেমি সমান 8 সেন্টিমিটার। তার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে কত বাহু স্কোয়ার। অতএব সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে 8 স্কোয়ার বর্গ সেমি সমান 8 গুণ করলে কত হয় 8 8 64 বর্গ সেমি। 64 বর্গ সেমি, 64 বর্গ সেমি মানে আমরা কি লিখতে পারি সমান 4 ইন্টু 16 বর্গ সেমি। দেখো 4 ইন্টু 16 কেন লিখলাম না, এমনি যখন দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হয়নি তখন ক্যাপিটাল এ এই ছবিটার ক্ষেত্রফল কত ছিল 16 বর্গ সেমি ছিল, এখন হয়ে গেল 4 ইন্টু 16 বর্গ সেমি। তার মানে দেখো 4 গুণ বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা লিখবো অ্যান্সার। অতএব এই কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল, অতএব এ কাগজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে বাহু, দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। এটা অ্যান্সার। আবার একই রকম বি বর্গক্ষেত্রাকার সেটাও বের করতে হবে, আবার সেটাও বের করতে হবে। আবার লিখো আবার বি বর্গ ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে, তো কত দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার ছিল, তাহলে 5 ইন্টু 2 সেমি সমান 10 সেন্টিমিটার। দেখো অতএব সেক্ষেত্রে
সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, 10 স্কোয়ার সমান 100 বর্গ সেমি। 10 স্কোয়ার করলে কত হবে? 100 বর্গ সেমি। তার মানে এটাকে আমরা লিখতে পারি, দেখো 4/25 আমরা জানি সমান 4 ইন্টু 25 বর্গ সেমি। যখন 5 সেন্টিমিটার তার দৈর্ঘ্য ছিল বি ছবিটার, তখন ক্ষেত্রফল কত ছিল? 25 বর্গ সেমি। আর এখন বাহুটাকে দ্বিগুণ করে দিতে ক্ষেত্রফলটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 25, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে অ্যান্সারটা লিখবো। অতএব বি কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। একই রকম আবার সি যেটা দেওয়া ছিল, সি কাগজের বের করতে হবে। তাহলে লিখো সি কাগজের, সি বর্গ ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে কত ছিল? 2 সেন্টিমিটার ছিল, 2 ইন্টু 2 সমান 4 সেন্টিমিটার। অতএব সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার সমান 4 4 16 বর্গ সেমি সমান, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো 4 ইন্টু 4, এখানে একবারে 4 ইন্টু 4 রেখে দিলেও পারতাম, 16 না লিখে। তাহলে এত বর্গ সেমি। অর্থাৎ যখন 2 সেমি বাহুর দৈর্ঘ্য ছিল, তখন ক্ষেত্রফল কত ছিল? 4 বর্গ সেমি। যখন দ্বিগুণ করা হচ্ছে দৈর্ঘ্যটাকে, তখন ক্ষেত্রফলটা 4 গুণ হয়ে যাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রেই ক্ষেত্রফল দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ হচ্ছে। তাহলে লিখবো অ্যান্সারটা। অতএব সি কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফল 4 গুণ বৃদ্ধি পাবে। এটা অ্যান্সার। এরপর বিয়ের দাগেরটা দেখো, বলছে দৈর্ঘ্য অর্ধেক করা হলে তাহলে কি হবে? অর্থাৎ এ ছবি, বি ছবি এবং সি এর ছবির ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? তাহলে এ বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে কত ছিল? 4 সেন্টিমিটার ছিল। তাহলে 4/2 সমান 2 সেন্টিমিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার বর্গ সেমি সমান 4 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে না? 4 বর্গ সেমি। তার মানে দেখো প্রাথমিক অবস্থায় কত ছিল? 16 বর্গ সেমি। তাহলে এটা আমরা লিখতে পারি সমান 1/4 গুণিত
16 লিখতে পারি কিনা, কারণ 4 4 16, সে 4ই থাকছে। তার দেখো প্রাথমিক অবস্থায় ছিল বাহুর দৈর্ঘ্য ছিল 4 সেন্টিমিটার, তাহলে 4 4 16 সেন্টিমিটার ক্ষেত্রফল হয়েছিল বর্গ সেন্টিমিটার। তাহলে এখন হয়ে যাচ্ছে কি দেখো, তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। অ্যান্সারটা লিখবে অতএব একই রকম ভাবে এই কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ হবে। এ বর্গক্ষেত্রাকার কাগজের বা কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ বা 1/4 হবে। 1/4 গুণ হবে। একই রকম ভাবে তোমাকে যে বি এর ছবিটা ছিল তার ক্ষেত্রে বারবার করবো, সেটা করো। বি বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে, তো কত ছিল 5 সেন্টিমিটার ছিল, তাহলে 5/2 সেন্টিমিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত পাবো, বাহু স্কোয়ার 5/2 এর স্কোয়ার বর্গ সেমি সমান 5 5 25 আর 2 2 4 বর্গ সেমি। তাহলে 25 4 বর্গ সেমি পাচ্ছি। তার মানে আমরা এটা কি বলতে পারি, 1/4 × 25। দেখো সেই ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার প্রথমে ছবিটাতে, তাহলে তার ক্ষেত্রফল হয়েছিল 5 5 25 বর্গ সেন্টিমিটার। এখন দেখো 25 বর্গ সেন্টিমিটারের 4 ভাগের 1 ভাগ হচ্ছে, মানে 1/4 গুণ হয়ে যাচ্ছে বা 1/4 হয়ে যাচ্ছে। এর ছবিটাও যা হয়েছিল এটা তাই হচ্ছে। তাহলে লিখো অতএব বি বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ বা 1/4 হবে। 1/4 গুণ হবে, এটা অ্যান্সার। একই রকম আবার তোমাকে সি ছবিরও বের করতে হবে। আবার লিখো সি বর্গক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে দৈর্ঘ্য হবে, কত ছিল, 2 সেন্টিমিটার ছিল সি ছবিটা, তাহলে 2/2 অর্ধেক করছি সমান 1 সেন্টিমিটার। সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার সমান 1 বর্গ সেমি। 1 বর্গ সেমি মানে কি আমরা বলতে পারি, 1 বর্গ সেমি মানে আমরা 1/4 গুণিত 4 বর্গ সেমি। দেখো প্রাথমিক অবস্থায় কত ছিল, 4 বর্গ সেমি ছিল, যখন 2 সেন্টিমিটার বাহু হলে ক্ষেত্রফল কত হয়, 2 2 4 বর্গ সেন্টিমিটার। এখন হয়ে যাচ্ছে দেখো অর্ধেক করলে 1 বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে, অর্থাৎ তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে, তার মানে 1/4 গুণিত 4। তাহলে অতএব সি বর্গক্ষেত্রাকার কাগজের
দৈর্ঘ্য অর্ধেক করলে ক্ষেত্রফল 1/4 গুণ হবে, অর্থাৎ 1/4 হবে। এরপর 8 দাগেরটা, আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের 2টি জানলা আছে। তাহলে এটা বলেছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসেব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে দেখি। তাহলে দেখো এর দাগেরটা করছি। ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য কত? 7.2 মিটার। লিখব ক্লাব ঘরের মেঝের দৈর্ঘ্য 7.2 মিটার এবং প্রস্থটা দেওয়া আছে দেখো 5.5 মিটার। তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ 7.2 গুণিত 5.5 বর্গ মিটার। এটা গুণ করলে পাবে 39.60 বর্গ মিটার। এবারে বলেছে কি দেখো, মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা খরচ হবে। তাহলে পুরোটা এত বর্গ মিটারে কত খরচ হবে হিসেব করে নিতে পারবো। 1 বর্গ মিটারে যদি 62 টাকা হয় তাহলে 39.60 বর্গ মিটারে ওটা 62 দ্বিগুণ হবে। তাহলে লিখো মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা খরচ হলে 39.60 বর্গ মিটার খরচ 62 টাকা খরচ হলে 39.60 বর্গ মিটার সিমেন্ট করতে খরচ হবে। এটা 39.60 গুণিত 62 টাকা। গুণটা তোমরা করে দেখবে। গুণটা করলে পাবে 2455.20 টাকা। 2455.20 টাকা, এটাই অ্যান্সার। এরপর বিয়ের দাগেরটা। বিয়ের দাগেরটা কি বলছে দেখো, দরজা ও জানালা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে লিখো দরজা ও জানালা সমেত ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফলটাকে বের করব, তারপর বাদে আমরা করতে পারবো বিয়োগ করলে। তাহলে লিখো দরজা ও জানালা সমেত ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল, দরজা ও জানালা সমেত ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 2 গুণিত দৈর্ঘ্য গুণিত 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা। 2 অফ দৈর্ঘ্য
যুক্ত প্রস্থ গুণিত উচ্চতা সমান 2 গুণিত দৈর্ঘ্যটা কত ছিল 7.2 মিটার যুক্ত প্রস্থ 5.5 মিটার গুণিত উচ্চতা কত ছিল 4.2। এটা ক্ষেত্রফল বের করছি মানে বর্গ মিটার সমান 2 গুণিত এটা যদি যোগ করো তাহলে পাবে 12.7। ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই। 12.7 গুণিত 4.2 বর্গ মিটার সমান গুণটা তোমরা করে দেখবে। গুণটা করলে তোমরা পাবে 106.68 বর্গ মিটার। এবার কি করব না একটি দরজার ক্ষেত্রফল বের করব আর একটি জানালার ক্ষেত্রফল বের করব। তাহলে লিখো একটি দরজার ক্ষেত্রফল সমান কি করে পাবো না 3 ইন্টু 1.8 3 ইন্টু 1.8 দৈর্ঘ্য গুণিত প্রস্থ জানালার দরজার দৈর্ঘ্য দেওয়া ছিল প্রস্থ দেওয়া ছিল তাহলে 3 ইন্টু 1.8 বর্গ মিটার সমান এটা গুণ করলে পাচ্ছ 5.4 বর্গ মিটার। একই রকম ভাবে আমরা কি করব জানালা বের করব। তাহলে লিখো একটি জানালার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত ছিল না 2.25 আর প্রস্থটা ছিল 1.8 তাহলে 2.25 গুণিত 1.8 বর্গ মিটার সমান যদি এটা তোমরা গুণ করো তাহলে কত পাবে না 4.05 বর্গ মিটার। এটা হলো। এবার কি করবে দেখো তাহলে দুটি জানালার ক্ষেত্রফল যেহেতু দুটো জানালা ছিল তাহলে লিখবো অতএব দুটি জানালার ক্ষেত্রফল সমান 2 গুণিত 4.05 বর্গ মিটার সমান এটা তাহলে গুণ করলে কত পাবো না 8.1 বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার পেলাম। এবার কি করব দরজা ও জানালা বাদে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল বের করব। তাহলে লিখবে অতএব দরজা ও জানালা বাদে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান তাহলে কি করে পাবে এমনি চার দেওয়ালের মোট ক্ষেত্রফল কত পেয়েছিলাম 106.68 এত বর্গ মিটার এটা পেয়েছিলাম। তাহলে এটা থেকে আমাদের যে দুটো জানালার পেয়েছি আর একটা দরজার পেয়েছি সেটা বিয়োগ করব। তাহলে দরজা ও জানালা বাদে চার দেওয়ালের মোট ক্ষেত্রফল সমান 106.68 বিযুক্ত এটা কত পেয়েছি 5.4 আর এখানে জানালার জন্য ছিল 8.1 মাইনাস 8.1 এত বর্গ মিটার। দুটোর জন্য ছিল হ্যাঁ এত বর্গ মিটার। এটা যদি তোমরা করো তাহলে পাবে সমান 93.18 বর্গ মিটার।
এরপর সি এর দাগেরটা কি বলছে দেখো, বলছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে দেখো ঘরের ভিতরে ছাদের ক্ষেত্রফল কত, ঘরের যে মেঝের ক্ষেত্রফল ছিল সেটাই ছাদের ক্ষেত্রফল হবে। তাহলে লিখো ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল কত ছিল না, সেটাকে লিখে দাও ভাষাটা, নাহলে বুঝতে পারবে না। ছাদের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল। সমান 39.60 বর্গ মিটার, এটাই ছিল। এরপর ডি এর দাগেরটা, ডি এর দাগেরটা কি আছে দেখো, প্রতি বর্গ মিটার 12 টাকা হিসেবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের চার দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসেব করে লিখি। তাহলে দেখো ডি এর দাগেরটা, দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়াল আর ছাদের আগের ক্ষেত্রফলটা বের করতে হবে। চার দেওয়ালের ক্ষেত্রফল আগে করেছি, আর তার সঙ্গে ছাদটা আমরা যোগ করব। তাহলে লিখো দরজা ও জানালা বাদে ঘরের ভিতরে চার দেওয়াল, দরজা ও দুটো জানালা ছিল, জানালা বাদে চার দেয়ালের ক্ষেত্রফল ও যে ছাদটা চুনকাম করবে ছাদটাও তো করবে, চার দেয়ালের ক্ষেত্রফল ও ছাদের মোট ক্ষেত্রফল সমান, কত পেয়েছিলাম, বাদে পেয়েছিলাম 93.18 প্লাস ছাদের জন্য 39.60, এত বর্গ মিটার, সমান এটা যোগ করলে পাবে 132.78 বর্গ মিটার। তোমরা যোগগুলো পাশে রাফ করে লিখে পাশে একটা রাফে ছোট করে দেখিয়ে দিবে। এত বর্গ মিটার পেলাম। অতএব 12 টাকা হিসেবে যদি আমি এটা রং করি তাহলে কত পড়বে, এটার সঙ্গে 12 গুণ করব তাহলে পেয়ে যাব। তাহলে অতএব 12 টাকা হিসেবে চুনকাম করলে এক্ষেত্রে খরচ পড়বে সমান 132.78 গুণিত 12 টাকা, সমান তোমরা গুণটা পাশে করবে, গুণটা করলে তোমরা পাবে 1593.36 অর্থাৎ 1593.36 টাকা। এটাই তোমাদের অ্যান্সার। তো এখন আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের যদি আজকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর এরকমই সম্পূর্ণ তোমাদের ক্লাস 8 এর অঙ্ক পেতে, অঙ্কের সলিউশন পেতে আমার চ্যানেলটিকে এখনো না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।